আজকে আমরা 4174 ফার্স্ট ল্যাব দেখব। সো আমাদের ফার্স্ট যে ল্যাব, সেই ল্যাবটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি স্টাডি অ্যান্ড বেসিক মেজারমেন্ট অফ মাইক্রোওয়েভ সিস্টেম। তো এই ল্যাবের মধ্যে প্রথমে আমরা জেনে নেব যে আসলে আমাদের যে সাবজেক্টটা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, সো মাইক্রোওয়েভ জিনিসটা কি। সো মাইক্রোওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তার মানে হচ্ছে আমরা যেরকম 3-1-এ পড়ে আসছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে একটা ইলেকট্রিক ওয়েভ এবং একটা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আমরা একটা আর একটার এভাবে করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সামনের দিকে প্রপাগেট করে, যেটাকে আমরা বলেছিলাম প্লেন প্রপাগেটিং ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ টু বি এক্স্যাক্ট। সো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা জেনারেলি ধরি, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকেই আসলে ইন জেনারেল মাইক্রোওয়েভ ওইটার একটা ক্যাটাগরি। সো মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, বা 1 মিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত যে রেঞ্জ আছে, 1 মিটার থেকে 1 মিলিমিটার ওয়েভলেন্থ যে রেঞ্জ আছে, একটা আরেকটার উল্টা ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ। সো সেইটাকে আমরা ডিফাইন করি হচ্ছে মাইক্রোওয়েভ অনুযায়ী। তার মানে আমাদের যে ফুল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এই পার্টটাকে আমরা ডিফাইন করতেছি মাইক্রোওয়েভ নামে। মাইক্রোওয়েভ কোথায় ইউজ হয়? মাইক্রোওয়েভ হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন ইউজ করা হয়, তোমার ভয়েস কমিউনিকেশন, মিলিটারি উইথ স্যাটেলাইট, জিপিএস অনেক জায়গায় ইউজ করা হয় স্যাটেলাইটের জন্য। স্যাটেলাইট মিলিটারির জন্য হতে পারে, নন মিলিটারি বা এন্টারটেনমেন্ট পারপাসেও হতে পারে। আবার মোবাইল কমিউনিকেশন, রেডার। রেডার হচ্ছে কি তোমার অনেক সময় স্পিড গান তোমরা দেখতে পারো, যে স্পিড গান দিয়ে গাড়ির স্পিড মাপা হচ্ছে, বা অন্য রেডার যেগুলো আছে, যেগুলো আর্মিরা ইউজ করে, বা তোমার ধর নর্মাল প্লেনও ইউজ করে প্লেনের পজিশন বোঝার জন্য। সো সেগুলো হচ্ছে গিয়ে রেডারে ইউজ করা হয় মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে তোমার মেট্রোলজি বা তোমার আবহাওয়ার যে বিভিন্ন প্রিডিকশন বা ইত্যাদির জন্য হচ্ছে ডপলার রেডার ইউজ করা হয় বা অন্যান্য ধরনের রেডার ইউজ করা হয়। মিলিটারি ইউজ করা হয়, এটা তো বললামই। গাইডেড মিসাইল বা মিসাইল সিস্টেমের হচ্ছে বিভিন্ন তোমার পাথ প্রিডিকশনের জন্য এই রেডার ইউজ করা হয়। ল্যান্ডফোনের রিলে লিঙ্ক, হিটিং। হিটিং আমরা হচ্ছে কি সব থেকে কনভিনিয়েন্ট এবং আমরা সবসময় আশেপাশে দেখি। আমাদের বাসা বাড়িতে যে মাইক্রোওয়েভ ওভেন আছে, সেটা কিন্তু একটা মাইক্রোওয়েভ হিটিং এর একটা এক্সাম্পল। আরও আছে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে মিলিমিটার ওয়েভ ইমেজিং। সো মিলিমিটার ওয়েভ ইমেজিং হচ্ছে রিলেটিভলি নতুন। অনেক এয়ারপোর্টে এই ধরনের রেডার সিস্টেম ইউজ করা হয় হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য বা সিকিউরিটি চেক করার জন্য। যে অনেকটা এক্সরের মতো এই জিনিসটা কাজ করে, কিন্তু এক্সরে থেকে এক্সরে যেমন হাড় ভেদ করে চলে যেতে পারে, মিলিমিটার ওয়েভ হচ্ছে গিয়ে তোমার দেখাতে পারে যে তোমার কোনো পিস্তল বা কোনো কিছু তুমি কাপড়ের নিচে লুকায় রাখছো কিনা। এই ধরনের জিনিস হচ্ছে মিলিটারি ওয়েভ ইমেজিং দ্বারা ইউজ করে আর কি। তাছাড়া মেডিকেল অ্যাপ্লিকেশনও আছে মিলিটারি মিলিমিটার ওয়েভ ইমেজিং এর। সো যেহেতু মাইক্রোওয়েভ প্রচুর ইউজ করা হয়, এইগুলোকে আবার নাম দেওয়া হয়েছে এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জকে। যেমন এল ব্যান্ড 1 থেকে 2 গিগাহার্টজ, এস ব্যান্ড 2 থেকে 4 গিগাহার্টজ, সি ব্যান্ড 2 থেকে 8 গিগাহার্টজ, কে ইউ ব্যান্ড, কে ব্যান্ড, কে এ ব্যান্ড। এগুলো সবই হচ্ছে কি মাইক্রোওয়েভ বিভিন্ন ব্যান্ড। সো আমরা জানি যে আমাদের একটা স্যাটেলাইট, বাংলাদেশের ওন একটা স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটেও অবশ্যই মাইক্রোওয়েভ ইউজ করা হয়েছে, এবং সেটা হচ্ছে 14টা সি ব্যান্ডের হচ্ছে ট্রান্সপন্ডার আছে, এবং 26টা কে ইউ ব্যান্ডের আমাদের ট্রান্সপন্ডার আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে। আমাদের ইমেজিং মানে ইমার্জিং টেকনোলজির মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 5G টেকনোলজি। 5Gর মধ্যে তোমার নর্মাল যে কনভিনিয়েন্ট এলটি রেঞ্জ আছে, সেটা হচ্ছে 600, 800, 1200, 1800 মেগাহার্জ বা 2100 মেগাহার্জ। সেটা আরেকটু বেড়ে 8 গিগাহার্জ পর্যন্ত গেছে। কিন্তু অ্যাকচুয়াল 5Gর আমরা যেগুলো শুনি যে খুব লো লেটেন্সি, খুব ফাস্ট ডাটা রেঞ্জ, সেগুলো আসলে হচ্ছে কি মিলিমিটার রেঞ্জের 5Gতে ইউজ করা হয়, যেটা হচ্ছে 24 থেকে 86 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে 5G গুলো ইউজ করা হয়। মিলিমিটার ওয়েভ 5G কিন্তু সব জায়গায় এত মানে পপ মানে এখনো এত কি বলবো, এত সব জায়গায় ইউজ হয় না আসলে। এটা বেশ কস্টলি, প্লাস তোমার হচ্ছে একেবারে অ্যান্টেনার নিচে বা অ্যান্টেনার সরাসরিভাবে লাইন অফ সাইটে না থাকলে তুমি হচ্ছে গিয়ে এই মিলিমিটার ওয়েভের যে অ্যাকচুয়াল লাভ সেটা পাবা না। সো এই হচ্ছে কি আমাদের মোটামুটি মাইক্রোওয়েভ সম্পর্কে বর্ণনা। অ্যাপ্লিকেশন যেগুলো বলেছে সেগুলো জাস্ট এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। যেমন এটা হচ্ছে একটা স্যাটেলাইট, স্যাটেলাইটে যেহেতু আমরা ইউজ করি, এটা হচ্ছে আমাদের মোবাইল যে টাওয়ার যেগুলো আছে, আশেপাশে তাকালেই দেখা যায় এই মোবাইলগুলো সরাসরি মোবাইল
এর সাথে এই বিটিএস এর কানেকশনের জন্য ইউজ হতে পারে, আর একটা টাওয়ার থেকে অন্য টাওয়ার রিলে হিসেবেও এই মাইক্রোওয়েভ লিঙ্ক ইউজ করা হয়। মাইক্রোওয়েভ ওভেন বা মাইক্রোওয়েভ হিটিং, এটা তো দেখাই যাচ্ছে। মিলিটারি ইউজ প্রচুর আছে, যেমন এটা দেখা যাচ্ছে একটা ল্যান্ড বেজ রেডার, আবার এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আবহাওয়ার রেডার। এগুলো স্পাই প্লেনেও অনেক সময় ইউজ করা হয়, আবার আবহাওয়া বা ওয়েদার অ্যানালাইসিসের জন্য এই ধরনের বড় ডিশওয়ালা, এটা কিন্তু একটা অ্যান্টেনা, এই ধরনের ইউজ করা হয়। আবার সেটা নৌবাহিনীরাও ইউজ করে। এই যে আমাদের এখানে যে কলাম যেটা দেখা যাচ্ছে, এই পুরো কলামটাই কিন্তু একটা রেডার সিস্টেম। তার মানে এত বড় অ্যান্টেনারের আশেপাশেই কিন্তু এই জাহাজটা তৈরি হয়েছে। এই জাহাজটা তুমি যদি একটু ইন্টারনেটে সার্চ করো, এই টাইপের জাহাজগুলো নর্মালি হচ্ছে গিয়ে ইনফরমেশন কালেকশনের জন্য বা স্পাইং এর জন্য বেশি ইউজ করা হয়, যুদ্ধর জন্য কম ইউজ করা হয়। এগুলো অন্য অনেক জাহাজের সাথে একসাথে যাওয়া আসা করে। এদের কাজ হচ্ছে গিয়ে তোমার আশেপাশে কোনো যদি প্লেন চলে আসে তোমার এরিয়ার মধ্যে, সেটা ট্র্যাক করে ইনফরমেশন পাস করে দাও অন্য জাহাজকে, যারা হচ্ছে ফাইট করে। সো এটা মেইনলি হচ্ছে এইসব কারণে এই ধরনের জাহাজ ইউজ করা হয়, মানে ট্র্যাকিং, জাহাজের ট্র্যাকিং, বা তুমি কোনো শত্রুপক্ষের কাছাকাছি যে তাদের কোনো ইনফরমেশন তুমি যদি মাঝখান থেকে ইন্টারাপ্ট করে তুমি কিছু করতে চাও, সেগুলোর জন্য এই ধরনের অ্যান্টেনা ইউজ করা হয়। সো যেটা বলতেছিলাম আমরা প্রথম স্লাইডে, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ফুল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা তোমাদের এখানে দেখানো আছে। এই জিনিসটা তোমাদের অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে নতুন ম্যানুয়ালের মধ্যে। তুমি যদি এখানে দেখো যে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি একবারে লো থেকে হাই পর্যন্ত গেছে। ফ্রিকোয়েন্সি এখানে দেখতে পারো, এই যে কিলো হার্টজ রেঞ্জ, যেগুলো আমরা ল্যাবে এতদিন ইউজ করে আসছি, তার নিচের যে ফ্রিকোয়েন্সিগুলো, এগুলো কিন্তু ইউজ করা হয়। এগুলো ইউজ করা হয় হচ্ছে গিয়ে সাবমেরিনের মধ্যে। তুমি যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর একটু বাড়াও, মেগা হার্টজ বা ইত্যাদি, এইসব জায়গায় হচ্ছে গিয়ে টুইস্টেড কেবল ইউজ করা হয়। তুমি যদি ফ্রিকোয়েন্সি আরও বাড়াও, সেখানে হচ্ছে কোয়াক্সিয়াল কেবল হচ্ছে গিয়ে ইউজ করা হয়। আরও ফ্রিকোয়েন্সি তুমি যদি বাড়াও, এখানে ওয়েভ গাইড ইউজ করা হয়। এখানে দেখো 1 GHz, 300 GHz, এসব জায়গায় শুধুমাত্র যে ওয়েভ গাইড ইউজ করা হয় তা না, ওখানেও কোয়াক্সিয়াল কেবল ইউজ করা যায়। তার উপরে হচ্ছে গিয়ে তুমি মাঝে একটা গ্যাপ আছে, সেটা ইনফ্রারেড, এবং তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবার, মানে এই অংশটুকু হচ্ছে কি আমাদের ফাইবার অপটিক, যেগুলো আমাদের কমিউনিকেশন ইউজ করা হয় 1.55 মাইক্রোমিটার রেঞ্জের কাছাকাছি, সেই সব জায়গায় হচ্ছে ফাইবার অপটিক ইউজ করা হয় ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে। এটা হচ্ছে কিছুটা অংশ ভিজিবল, এবং তারপরে হচ্ছে কি আমরা চোখে দেখতে পারি না এই আলোগুলা। এই হচ্ছে আমরা যে অংশটুকু চোখে দেখতে পারি। আর এটা হচ্ছে কি আমাদের কমিউনিকেশন বা অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যে এরিয়াটুকু ইউজ করা হয়। আর এখানে দেখতেই পারতেছো সাব মিলিমিটার ওয়েভ, ইউএস মিলিটারি ওয়েভ, তারপর এখানে যে যে ব্যান্ডগুলোর কথা বলা হয়েছে, এমএলকে যে ইত্যাদি বিভিন্ন ব্যান্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপর এখানে আছে ইউএইচএফ, ভিএইচএফ, এইচএফ, ভিএলএফ বা ভেরি লার্জ ফ্রিকোয়েন্সি ইত্যাদি, এইভাবে করে বিভিন্ন ডিফাইন করা হয়েছে। এবং এখানে ডান পাশে তুমি আরও দেখতে পারবা এই 2 GHz মোবাইল কমিউনিকেশন, বা 2.4 GHz। তো আসলে আমাদের আশেপাশে প্রচুর জিনিসপত্র আছে। আমাদের মোবাইল ফোনের যে রাউটার যে আছে, সেগুলো 2.4 GHz ইউজ করে, ব্লুটুথ 2.4 GHz ইউজ করে। এই স্পেকট্রামটা একেবারে ভর্তি। আর এইদিকে তো আছে আমাদের এফএম রেডিও ব্র্যান্ড, যেটা হচ্ছে মেগা হার্টজ রেঞ্জে যেটা কাজ করে। এইগুলোকে বলা হয় আল্ট্রাসাউন্ড। এগুলো হচ্ছে 400 MHz পুলিশ, এভিয়েশন এরা ইউজ করে। স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য এই যে মাইক্রোওয়েভ রেঞ্জটুকু ইউজ করে। সো আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই পার্টটুকু আমরা হচ্ছে মাইক্রোওয়েভ রেঞ্জ, আর বাকি যে দেখতেই পারতেছো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের, একবারে তুমি যদি উপরে উঠতে থাকো, তাহলে তুমি এখানে দেখতে পারবে এক্স রে, গামা রে, এবং তারপর হচ্ছে গিয়ে কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন যেটাকে বলা হয়, সেগুলো হচ্ছে গিয়ে আছে। সো এই হচ্ছে কি আমাদের ফুল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তোমরা এই চারটা চাইলে দেখতে পারো। এখানে হচ্ছে গিয়ে একটা দেওয়া হয়েছে যে ওয়েভ লেন্থ আসলে কত বড়, কত মিটার বড়, এটা একটা বোঝানোর জন্য ফুটবল স্টেডিয়াম, হিউম্যান, বাটারফ্লাই, পিনহেড, অ্যাটমিক এটার সাথে একটা ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করা হয়েছে, যে জিনিসগুলো আসলে কতটা ছোট বা কতটা বড়, এইটা বোঝানোর জন্য ওয়েভ লেন্থটা কত ছোট বা কত বড়, এটা বোঝানোর জন্য একটা কম্পারিজন চার্ট দেওয়া হয়েছে তোমাদের। পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল জিনিসটা কি? কোএক্সিয়াল কেবল আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়ে আসছে। কোএক্সিয়াল কেবল হচ্ছে গিয়ে একটা তার, যে তারটা হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনের জন্য আমরা ইউজ করে থাকি। নর্মালি অন্য যে তারগুলো আছে, যেগুলো তোমরা দেখো পাওয়ারের জন্য কেবল, পাওয়ার কেবল 50 হার্টজের জন্য ইটস অল রাইট, আমরা যেগুলো বাসায় পাওয়ারের ক্ষেত্রে ইউজ করি। যখন তুমি খুব হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তুমি ট্রান্সমিট করতে যাবা, তখন তোমাদের বিশেষ ধরনের এই ধরনের কোএক্সিয়াল কেবল দরকার হয়। তোমরা এগুলো দেখে আসছো, এগুলো হচ্ছে তোমাদের বাসা বাড়িতে ডিশ অ্যান্টেনারের সময় এইসব তার ইউজ করা হয় আর কি।
তবে এই কোএক্সেল কেবল দিয়ে যে সব হয় তা না, এই কোএক্সেল কেবলের মধ্যে কোয়ালিটির ভ্যারিয়েশন আছে, দামের ভ্যারিয়েশন আছে। উই উইল গেট টু দ্যাট ভেরি সুন। পরে যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি ইনার কন্ডাক্টর। এখানে একটা ভিতরে মেটাল থাকে, বাইরে একটা মেটাল থাকে, এই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনার কন্ডাক্টর। এবং এই যে এই পার্ট টু, এইখানে হচ্ছে কি আমাদের একটা আউটার কন্ডাক্টর থাকে আর কি। সো ইনার কন্ডাক্টর, আউটার কন্ডাক্টর, আর মাঝখানে হচ্ছে কি তোমার এই যে এটা থাকে হচ্ছে কি ডাইইলেকট্রিক। সো এই যে ইনার কন্ডাক্টর, আউটার কন্ডাক্টর, আর মাঝখানে হচ্ছে কি তোমার ডাইইলেকট্রিক থাকে। ডাইইলেকট্রিক বলতে যে কোনো অনেক ধরনের ইনসুলেশন ম্যাটেরিয়াল হতে পারে। এখানে অনেক সময় বাতাসও ইউজ করা হয়, কারণ বাতাসের মধ্যে দিয়ে একটা ইনসুলেশন মিডিয়াম, এবং এর মধ্যে দিয়ে আমরা জানি তেমন একটা কারেন্ট ফ্লো করে না। এবং এই সূত্র এইগুলো আমরা ইলেকট্রোম্যাগনেটিক্সে দেখেছি। ইলেকট্রিক ফিল্ড চারিদিকে ছড়া দেয়, ম্যাগনেটিক ফিল্ড তার চারদিকে ঘুরে, সো পাওয়ারটা ফ্লো করে। তাদের দুইটার ক্রস দিলে, ই ক্রস এইচ করলে তুমি পাওয়া হচ্ছে পয়েন্টিং ভেক্টর, সেটা এই ছবিতে দেখানো হয়েছে। সো এই তার দিয়ে প্রশ্নটা হচ্ছে গিয়ে যে তুমি কত হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তুমি ট্রান্সমিট করতে পারবা, এটা লিমিটেশন কতটুকু। সো এটা লিমিটেশন বুঝতে গেলে স্কিন ইফেক্ট নামে আরেকটা ইফেক্ট আমরা দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক্সে, যে স্কিন ইফেক্ট লিডস টু ইনক্রিজ অ্যাটেনুয়েশন, ডাইইলেকট্রিক হিটিং, গ্রেটার রেজিস্টিভ লস অ্যালং দ্য কোএক্সিয়াল লাইন। আমরা জানি যে তোমার ফ্রিকোয়েন্সি তুমি যত বাড়াবা, একটা হাই ফ্রিকোয়েন্সি তুমি যখন ট্রান্সমিট করতে যাবা, ইলেকট্রনস হচ্ছে গিয়ে কি করে, তারা হচ্ছে গিয়ে মেটালের সারফেসে চলে যাওয়ার চেষ্টা করে। মানে এই পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে না, তারা সারফেসে চলে যাওয়ার চেষ্টা করে। এটাকে আমরা স্কিন ইফেক্ট বলি, বা ওইটা স্কিনে চলে যায় আর কি। সো স্কিন ইফেক্ট তার মানে ফ্রিকোয়েন্সি বাড়ালে এটা অ্যাটেনুয়েশন বেড়ে যাবে, ডাইইলেকট্রিক হিটিং মানে এটা হিট হবে বেশি, এবং রেজিস্টিভ লস তুমি পাবা। তো এটা কমানোর জন্য কি করা যেতে পারে? Larger diameter of coaxial cable will reduce skin effect, but it will reduce maximum frequency. তার মানে স্কিন ইফেক্ট কমাতে চাইলে তুমি এটার মানে রেডিয়াস বা ডায়ামিটার যেটাই বলো সেটা তোমাকে বাড়াতে হবে, কিন্তু এটা আবার বাড়ালে কি হয়ে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তুমি যত ট্রান্সমিট করতে পারো সেটা আবার কমে যাবে। সুতরাং এইগুলো চিন্তা করে একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, সেটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ এ পয়েন্ট ইন উইচ এনার্জি ফ্লোয়িং থ্রু ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম বিগিনস টু রিডিউস। মানে ইট ইজ এ পয়েন্ট উইচ এনার্জি ফ্লো থ্রু ইলেকট্রোম্যাগনেট বিগিন টু বি রিডিউসড। মানে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি যার থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে তুমি যদি এই তারের মধ্যে দিয়ে ট্রান্সমিশন করার চেষ্টা করো, তাহলে তারা কি হবে, তারা হচ্ছে গিয়ে অ্যাটেনুয়েটেড হবে, সিগন্যালটা খুব জলদি কমে যেতে থাকবে, অথবা রিফ্লেক্টেড হবে। মানে তারের মধ্যেই যে সামনে যাওয়ার কথা পাওয়ার, সেটা সামনে না যে কিছুটা আবার উল্টা দিকে রিফ্লেক্ট করবে। সো যাওয়ার থেকে সে হচ্ছে রিফ্লেক্ট করবে। সো এগুলো হচ্ছে আমাদের সব আনডিজায়ার্ড ইয়ে। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে তোমাকে কাজ করতে হবে। এখন এটা যদি আমি আরেকটু ডিটেলসে যাই, এটা হয়তো এখন বুঝবা না, আরো 2-3 সপ্তাহ পরে কথাগুলো বুঝবা। আমরা নর্মালি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আগের স্লাইডগুলোতে দেখাচ্ছি সেটা কিন্তু টিইএম ওয়েভ। সো টিইএম ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সব ফ্রিকোয়েন্সিতে প্রপাগেট করে, ঠিক আছে? মানে যে কোনো ফ্রিকোয়েন্সিতেই তারের মধ্যে দিয়ে টিইএম ওয়েভ যেতে পারে, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির পরে এই তারের মধ্যে দিয়ে টিইএম ওয়েভ আর যেতে পারে না। সেই ওয়েভটার মধ্যে এখন টিই ওয়েভ বা ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভও হচ্ছে কি এর মধ্যে যাওয়ার অনুমতি পায়। মানে হচ্ছে যে তুমি বলতে পারো অনুমতি পায় মানে কি, ট্রান্সভার্স ইলেকট্রিক বা ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ চাইলেই যেতে পারে না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে আর কি। সো সেটা তোমরা ওই যখন রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের একটা ডিরাইভেশন আছে, ওখানে হয়তো আরো বিস্তার দেখলে কিছুটা বুঝতে পারবা। সো কাট অফ ফ্রিকোয়েন্সি বেশি গেলে এর মধ্যে দিয়ে শুধুমাত্র টিইএম না, টিই ওয়েভও হচ্ছে কি এর মধ্যে প্রপাগেশনের জন্য অ্যালাউড হয়। সো যদি টিই ওয়েভ এর মধ্যে দিয়ে যায় তাহলে কি হয়, টিই ওয়েভ গেলে এর মধ্যে দিয়ে হচ্ছে রিফ্লেকশন ইন্টারফিয়ারেন্স তৈরি হয়, টিইএম এবং টিই ওয়েভ একই সাথে গেলে। সো এখানে একটা সূত্র দেওয়া হয়েছে যে এটা হচ্ছে কি এই কোএক্সেল কেবলের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তুমি কততে এর মধ্যে দিয়ে যেতে, মানে কত হাই ফ্রিকোয়েন্সি তুমি গেলে এর মধ্যে দিয়ে এই টিই ওয়েভটা তৈরি হবে না, সেটার একটা সূত্র দেওয়া আছে। এখানে দেখতেই পারতেছো ডি দেওয়া আছে। ডি হচ্ছে গিয়ে সেন্ট্রাল মানে ভিতরের যে কন্ডাক্টরটা তার ডায়ামিটার, এবং ছোট হাতে ডি হচ্ছে গিয়ে আউটার কন্ডাক্টরটার ডায়ামিটার। আর মিউ আর এপসাইলন আর এই দুইটা হচ্ছে গিয়ে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে গিয়ে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এবং হচ্ছে পারমিয়াবিলিটি এবং পারমিটিভিটি অফ এই যে মাঝের যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা আছে তার। আর সি হচ্ছে অবশ্যই আলোর স্পিড। সো কোএক্সিয়াল কেবল এন্ড কোএক্সিয়াল কানেক্টর ক্যান রিচ আপ টু দ্য মিলিমিটার ওয়েভ লেভেল। তো যেটা বলতে চাচ্ছিলাম, যেটা খুবই হাই ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ যদি চিন্তা করো, মিলিমিটার ওয়েভ লেন্থেও তুমি এইটাকে ইউজ করতে পারবা
কিন্তু তুমি যতই হচ্ছে গিয়ে, যেটা বলা হয়েছে, আমরা একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি, যে তোমার ফ্রিকোয়েন্সি যদি তুমি বাড়াতে চাও এই জিনিসটাকে কি করতে হবে, ছোট করতে হবে। আবার তুমি যদি ছোট করো তাহলে কি হবে, এই যে অ্যাজ দ্য ফিজিক্যাল ডাইমেনশন শ্রিঙ্ক, পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি আর রিডিউসড অ্যান্ড লসেস ইনক্রিজ। তুমি যখন এটাকে ছোট করবা, ফ্রিকোয়েন্সি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারবা, কিন্তু এটার পাওয়ার হ্যান্ডলিং, কত ওয়াট পাওয়ার সেই তারের মধ্যে দিয়ে যেতে পারবে সেটা কমে যাবে, আবার লসেস বেড়ে যাবে। আর এই ধরনের তার হচ্ছে গিয়ে 50 ওহম বা 75 ওহম হয়। আমরা 50 ওহম লাইন হচ্ছে গিয়ে ল্যাবে খুব বেশি দেখি, হাই ফ্রিকোয়েন্সিতে খুব বেশি দেখি। আবার তোমাদের বাসায় যে ডিশ আছে সেগুলো আবার হচ্ছে কি 75 ওহম হচ্ছে এটা ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। আচ্ছা, তোমরা তাহলে নেক্সট স্লাইডে দেখি। কোএক্সেল কেবলের জাস্ট দাম বোঝানোর জন্য, যে তোমাদের বাসায় যে ডিশের তার আছে সেগুলো তুমি যদি স্টেডিয়াম মার্কেটে যাও তুমি অ্যাভেলেবেলি কিনতে পারবা, কিন্তু এই যে তারগুলা যেগুলো, ধরেন যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এই যে তারটা এটা হচ্ছে মাত্র 6.5 ইঞ্চি লম্বা, কিন্তু এটা হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার, এবং এটা 110 গিগাহার্টজ পর্যন্ত এর মধ্যে দিয়ে যেতে কোনো সমস্যা নাই। জাস্ট এই 6.5 ইঞ্চি তারের দাম হচ্ছে গিয়ে $3,300, বা বাংলাদেশি টাকায় প্রায় 3 লাখ টাকার উপরে। যদিও এটার দাম মনে হয় এরকম, তুমি আরো একটা তার দেখতে পারো, একটা জোড়া তার যেটা হচ্ছে 24 ইঞ্চি লম্বা, 67 গিগাহার্টজ পর্যন্ত তুমি এর মধ্যে দিয়ে ফ্রিকোয়েন্সি যেতে পারবে, এটার দাম হচ্ছে প্রায় $12,000। তারপর আরো আছে, যদি তুমি এখানে 25 ইঞ্চি 50 গিগাহার্টজ একটা তার আছে, সেই তারটা হচ্ছে গিয়ে দাম কত, 6,793, তার মানে 12 লাখ টাকা হচ্ছে গিয়ে জাস্ট 24 ইঞ্চি দুইটা তারের দাম। সো হাই ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু খুবই কস্টলি, এবং এগুলো আসলে খুব স্পেশালাইজড জায়গা ছাড়া এইসব জিনিসপত্র ইউজ করা যায় না আর কি। সেই যে তার, এই তারের একটা ডাটা শিট আমি এখানে দেখিয়েছি, তোমাদের যদি আরো শখ হয় তাহলে তোমরা যে দেখতে পারো। আর তোমাদের এখানে একটা ভিডিও আমি তাহলে তোমাদেরকে জাস্ট একটু দেখাতে পারি, সেটা হচ্ছে কি, যে তারগুলো যেগুলো নর্মালি ইউজ করা হয়, তো ইলেকট্রোম্যাগনেটিক মানে বিটিএস এর তার হিসেবে ইউজ করা হয়, এই হচ্ছে কি সেই ধরনের তার। এবং এই তার তুমি এখানে দেখতে পারতেছো যে তারগুলো কিভাবে করে হচ্ছে জোড়া দেয়। এই যে মাঝখানে প্লাস্টিক থাকে, এই যে আউটার কন্ডাক্টর, এগুলো এক ধরনের কোএক্সেল কেবল নামে চিন্তা করা হয় আর কি। সো চাইলে তোমরা এই ভিডিওটা ইন্টারনেটে দেখতে পারো যে আসলে তার জোড়া দেয় কিভাবে, এগুলো হাই ফ্রিকোয়েন্সি তার। আচ্ছা, তারপরে আমরা নেক্সট পার্টে যাই। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে কতভাবে ট্রান্সমিট করা যায়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা প্রথমে দেখলাম যে তারের মধ্যে দিয়ে অবভিয়াসলি তুমি একটা সিগন্যাল পাস করতে পারো, আর কোনো কিভাবে ট্রান্সমিট করা যায়, হ্যাঁ যায়। এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে দিয়েও তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তুমি খুব হাই ফ্রিকোয়েন্সি তুমি সিগন্যাল পাঠাতে পারবা। সো এই ধরনের জিনিসটাকে বলা হয় প্লেনার ট্রান্সমিশন লাইন। সো প্লেনার ট্রান্সমিশন লাইন কিরকম হতে পারে, ধরো মাঝে যে বোর্ডটা তার উপরে কপার নিচে কপার, এই ধরনের জিনিসকে বলা হয় মাইক্রোস্ট্রিপ। তুমি যদি এই যে আমাদের পিসিবি গুলোর মাঝ বরাবর একটা কন্ডাক্টর দাও, উপরে নিচে কন্ডাক্টর দাও, এই ধরনের জিনিসকে বলা স্ট্রিপ লাইন। সেরকম আরো কিছু আছে, কোপ্লেনার ওয়েভ গাইড, কন্ডাক্টর ব্যাক সিপিডাব্লিউ, তারপর স্লট লাইন, কন্ডাক্টিভ ব্যাক স্লট লাইন, এগুলো নিয়ে অসংখ্য ভাবে কনফিগারেশন হতে পারে। আর অ্যাকচুয়াল সার্কিট তোমাদেরকে এই যে দুইটা ছবি দেওয়া আছে, এই যে এই জিনিসগুলো দেখছো, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট ফিল্টার বা তোমার ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট ট্রান্সমিশন লাইন। সো এইসব জিনিস এই যে এখানে যেমন আছে, এই ধরনের জিনিসগুলো এটা কিন্তু রেজিস্টার ক্যাপাসিটরের মতো কাজ করে। জিনিসগুলো খুব উইয়ার্ড দেখে মনে হচ্ছে যে এগুলো কি জিনিস, এগুলো জাস্ট পিসিবি এইভাবে ঘুরায় পেঁচায় কেন দিছে। তুমি এইখান থেকে এখানে যদি একটা সিগন্যাল পাঠাতে চাও, একটা লাইন টেনে দিলেই তো হয়, এখান থেকে এই পর্যন্ত পিসিবি ডিজাইন করলাম, ঘুরায় পেঁচায় কেন করছে। সো এইগুলো কিছু কিছু জিনিস জানতে পারবা, কিন্তু তার জন্য তোমাকে মাইক্রোস্ট্রিপ বেস সার্কিট কিভাবে ডিজাইন করতে হয়, মাইক্রোস্ট্রিপ বেস ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয়, সেগুলো তোমাদেরকে জানতে হবে আর কি। সো আর কোনভাবে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে ওয়েভ গাইড। ওয়েভ গাইড সম্পর্কে তোমরা তোমার থিওরিতে অনেক পড়বো আর কি, তো জাস্ট অল্প কিছু দেখাচ্ছি। এই হচ্ছে ওয়েভ গাইডের ছবি, অ্যাকচুয়াল ওয়েভ গাইডের ছবি দেওয়া হয়েছে কোনোটা। এটা হচ্ছে ফ্লেক্সিবল, এটাকে মোড়ানো নাড়ানো চাড়ানো করা যায়। ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে যেই ছবিটা দেখো সেটা নাম হচ্ছে টিইএম ওয়েভ। সো টিইএম ওয়েভ কিন্তু এই ওয়েভ গাইডের মধ্যে দিয়ে যেতে পারে না। কেন যেতে পারে না, থিওরিতে বিস্তারিত দেখবা। তাহলে এর মধ্যে যেতে পারে যেটা, সেটা হচ্ছে যে টিই মোড বা টিএম মোড, ট্রান্সভার্স ইলেকট্রিক বা ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ। তো সেটা এখানে বলা হয়েছে
ওয়েভগাইড ইজ স্পেশালি কন্ডাক্টিভ হলো, মানে ভিতরটা কিন্তু ফাঁকা অথবা কোনো একটা ডাইইলেকট্রিক থাকবে এরকম একটা জিনিস। এটা একটা মেটাল প্লেন, ব্রাস, কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে দিয়ে যেতে পারে না, ভিতরটা ফাঁকা থাকে। এবং মানে ভিতর দিয়ে হচ্ছে কি টিএম বা টিই মোড এর মধ্যে দিয়ে হচ্ছে কি যেতে পারে, টিএম মোড যেতে পারে না। সো ওয়েভগাইড নিয়ে যেহেতু একটু কথা শুরু হয়েছে এবং তোমাদের প্রথম বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট ওয়েভগাইড নিয়ে, তো আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি, যদিও এর থেকে আরো ডিটেল ডিরাইভেশন তোমরা থিওরিতে পড়বা। সো ওয়েভগাইড নিয়ে তুমি যদি এটা দেখো যে ওয়েভগাইডের মধ্যে দিয়ে আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কিভাবে যেতে পারে, ওইভাবে যদি হিসাব করো তাহলে তুমি তিনটা কেস পাবা। প্রথম কেস হচ্ছে গিয়ে তোমার কে স্কোয়ারের ভ্যালু যদি এরকম হয়, কে মানে হচ্ছে ওয়েভ ভেক্টরের ভ্যালু যদি এরকম হয় এম পাই ডিভাইডেড বাই এ, এন পাই ডিভাইডেড বাই বি, এম আর এন জিনিসটা কি আর এ আর বি জিনিসটা কি, তুমি যদি এই ছবিটা দেখো দেখতে পারবা উপর থেকে নিচ পর্যন্ত এই ডিমেনশন মানে এটা কত সেন্টিমিটার বা কত মিটার লম্বা সেটা হচ্ছে কি বি, আর এ হচ্ছে কি এই পাশ থেকে এই পাশে যতটুকু ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি এ। সো এটা দৈর্ঘ্য প্রস্থ, এই ওয়েভগাইডটার দৈর্ঘ্য প্রস্থ, এটা একটা রেক্টেঙ্গুলার ওয়েভগাইড এটা বলে নেওয়া ভালো, দৈর্ঘ্য প্রস্থ এবং তোমার এম আর এন হচ্ছে ইন্টিজার, বিভিন্ন ভ্যালু দিলে তুমি হচ্ছে গিয়ে যদি এরকম একটা সিচুয়েশন বানাতে পারো সেক্ষেত্রে কি হবে, এর মধ্যে দিয়ে গামার ভ্যালু হবে হচ্ছে গিয়ে জিরো। গামা হচ্ছে আমাদের প্রপাগেশন কনস্ট্যান্ট, আলফা হচ্ছে গিয়ে আমাদের অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এবং বিটা হচ্ছে গিয়ে ফেজ কনস্ট্যান্ট। গামার ভ্যালু হচ্ছে গিয়ে জিরো হয়ে যাবে, তার মানে এর মধ্যে দিয়ে কি হবে, এখানে ওমেগা সিটের ভ্যালু দেওয়া আছে কোন ফ্রিকোয়েন্সির জন্য এটা হয়। সো নো প্রপাগেশন টেকস প্লেস অ্যাট দিস ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে কোনো সিগন্যালই এর মধ্যে দিয়ে যেতে পারবে না। নেক্সট আরেকটা আমরা সিচুয়েশন চিন্তা করি, যদি কে স্কোয়ার ইকুয়াল টু এইটা ইজ গ্রেটার দেন এই পার্টটুক হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই প্রপাগেশন কনস্ট্যান্ট আগে ছিল জিরো, এখন হয়ে গেছে আলফা এবং বিটা ইকুয়াল টু হচ্ছে কি জিরো। তার মানে হচ্ছে গামা স্কোয়ার, গামা ইকুয়াল টু আলফা, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট। সো অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে কি দেয়ার উইল বি নো ওয়েভ প্রপাগেশন, দিস নন প্রপাগেটিং মোডস উইল বি সেড অ্যাজ এভানেসেন্ট ওয়েভ। এভানেসেন্ট কথাটা তোমরা অনেকবার শুনবা, ইলেকট্রোম্যাগনেট, তুমি যদি মাইক্রোওয়েভে নাও শুনে থাকো, তুমি যখন অপটিক্যালে যাবা মানে ফাইবার অপটিক এই জাতীয় সাবজেক্ট পড়তে যাবা তখন এভানেসেন্ট কথাটা বহুবার শুনবা। সো এটাতে আসলে প্রপাগেশন হয় না, সেটা হচ্ছে কি পুরোটাই অ্যাটিনিউয়েট হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে। তাহলে আমরা দুইটা কেস পেলাম, দুইটা কেসে কোনোটা কেসে আসলে কিন্তু তোমার ইলেকট্রোম্যাগনেটিক যেতে দেয় না। তাহলে আরেকটা মুড আছে, যে মুডটা হচ্ছে কি যদি এরকম হয় ওমেগা স্কোয়ার মিউ এই জিনিসটার ভ্যালু যদি এই জিনিসটার থেকে বেশি হয়, ইন দ্যাট কেস গামা ইকুয়াল টু হয় জে বিটা এবং আলফা ইকুয়াল টু হচ্ছে কি জিরো হয়ে যায়। আলফা ইকুয়াল টু জিরো মানে হচ্ছে গিয়ে কি, আলফা ইকুয়াল টু জিরো মানে হচ্ছে গিয়ে যে তোমার আমাদের কোনো অ্যাটেনুয়েশন হয় না, এটার একটা ফেজ কনস্ট্যান্ট আছে, তার মানে এখন এর ভিতর দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েভ সামনে যাওয়া যেতে পারে আর কি। সো দিস ইজ দ্য অনলি কেস ইন উইচ প্রপাগেশন টেক্স প্লেস, আগে দুইটা না। তো সেখান থেকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা দিতে পারি, দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি is the operating frequency below which attenuation occurs and above which a propagation takes place। তার মানে এই যে এখানে একটা ফ্রিকোয়েন্সির কথা বলা হয়েছে, এর থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে হচ্ছে যে তোমার প্রপাগেশন হতে পারে, এর থেকে কম ফ্রিকোয়েন্সিতে কোনো প্রপাগেশন হবে না। সো দিস অ্যাক্টস অ্যাজ এ ব্যান্ড পাস মানে সরি হাই পাস ফিল্টার। তারপরে হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার আরো একটা টেকনিক, সেটা হচ্ছে কি ওয়্যারলেস বা অ্যান্টেনা। সো অ্যান্টেনার জিনিসটা কি, অ্যান্টেনার অর রেডিয়াল ইজ দ্য ইন্টারফেস বিটুইন রেডিও ওয়েভ প্রপাগেটিং থ্রু এ স্পেস অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট মুভিং থ্রু এ মেটাল। আমরা অ্যান্টেনার সবসময় দেখে থাকি এবং যে কোনো ওয়্যারলেস ডিভাইসেই আসলে অ্যান্টেনার থাকে, অনেক সময় তুমি দেখো অনেক সময় একটু দেখাটা ডিফিকাল্ট কিংবা দেখলেও বুঝো না এটা আসলে অ্যান্টেনার। আমাদের আগেকালে যে বড় বড় অ্যান্টেনাগুলো ছিল সেরকম তার অ্যান্টেনার নাই। তুমি যদি খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের সোর্স, তোমরা যেমন ল্যাবে অসিলেটর দেখছো, ফাংশন জেনারেটর দেখছো, সেরকম এটা হচ্ছে সোর্স। এরপরে ধরো একটা তার আছে, তারের পরে এই পার্টটুকু হচ্ছে কি আমাদের অ্যান্টেনার, তার মানে তারের সাথে এই অ্যান্টেনার গুলো কানেকশন দেওয়া থাকে। এই অ্যান্টেনার এইখানে ইলেকট্রিক্যাল যে সিগন্যালটা যাচ্ছে সেই সিগন্যালটাকে কি করে, সেটা হচ্ছে কি ফ্রি স্পেসে রেডিয়েট করার জন্য এটা কি করে দেয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে এটা কনভার্ট করে দেয়। সেম জিনিসটা অপোজিট হয়, এই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা যখন আরেকটা অ্যান্টেনার মধ্যে আসে সেই ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা সে নিয়ে কি করে, সে আবার এই অসিলেটরের মতো এখানে সোর্সে দিয়ে দেয়। এখানে ছবি দিয়ে সেটা দেখানো হয়েছে যে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালকে
রেডিয়েশনে কনভার্ট করে, আবার রেডিয়েশনকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে ফেলে, যেটা আমরা পরে আমাদের অপেম টপিং ইত্যাদি দিয়ে আমরা সিগন্যাল প্রসেসিং করতে পারি। এই ছবিতে আসলে দেখানো হয়েছে যে কিভাবে করে অ্যান্টেনাটা আসলে এই রেডিয়েশনটা তৈরি করে। চার্জ পজিটিভ নেগেটিভ যখন হয় তখন এখান থেকে এইভাবে করে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি হয় এবং সেই জিনিসটা চারিদিকে আসলে ছড়ায় যায়। এটা নিয়ে তোমাদের বিস্তারিত ল্যাব আছে, অনেক থিওরি আছে, সো তোমরা ওখানে আরো হয়তো বিস্তারিত দেখবা। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ কানেক্টর। তোমরা কানেক্টরের কথা কেন বলা হচ্ছে? বিএনসি কানেক্টর তোমরা সারা জীবন দেখে আসছো, অসিলোস্কোপে ইউজ করছো, তোমাদের ডিশের তারের পিছনে আছে, টিভির পিছনে। সো এটা হচ্ছে বিএনসি কেবল। তোমরা এন টাইপ, এসএমএ, কে টাইপ, ভি টাইপ বা 1 মিলিমিটার, ডাব্লিউ টাইপের যে কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলো খুব একটা দেখো না। কারণ হচ্ছে একটু আগে যে তারের দামগুলো বললাম সেখান থেকে বোঝা উচিত এইগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স, যেটা আমি একটু আগে কোয়াক্সিয়াল কেবলে বললাম, এই কিংবা এই যে এই সেন্ট্রাল কন্ডাক্টর থেকে এখানে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের উপর হচ্ছে কি এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে, সেপারেশন বিটুইন দ্য কন্ডাক্টরস। আউটার কন্ডাক্টর, ইনার কন্ডাক্টর হচ্ছে 1 মিলিমিটার, 1.8। এই কন্ডাক্টরগুলোর উপর বেস করে কিছু নামও দেওয়া হয়েছে। আবার তার হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে। দেখো তুমি যে যত তুমি এটার মাঝখানে ডিস্টেন্সটা কমাচ্ছ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু বেড়ে গেছে। যেমন 1 মিলিমিটার যে কন্ডাক্টর, সেটা হচ্ছে 110 GHz ফ্রিকোয়েন্সি তুমি এর মধ্যে দিয়ে পাঠাতে পারবে। এবং এর মাঝে কি থাকে? এর মাঝে তোমার হচ্ছে কি দেখো কি থাকে, পিটিএফই থাকে, টিএফই থাকে, টেফলন থাকে, অনেক ধরনের প্লাস্টিক বা ডাইলেকট্রিক থাকে। বাট হাই ফ্রিকোয়েন্সি থেকে সব বাতাস হয়ে গেছে। তার মানে এই দুইটার মাঝখানে আসলে কিছুই নেই। এই কন্ডাক্টর, এখানে কন্ডাক্টর, জাস্ট এই মাঝে তো আসলে বাতাসে এটা ভাসতে পারে না, তার জন্য মাঝখানে মাঝখানে কিছু স্পেসিং ইউজ করা হয়। সো এটারও একটা বড় চার্ট তোমাদের অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে। নেক্সট যে আমাদের এখন, তাহলে আমরা এক্সপেরিমেন্টে চলে যাই। তো অনেক থিওরি বললাম, সো আমাদের সরাসরিভাবে এখন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। আমাদের এক্সপেরিমেন্ট আজকে হচ্ছে টোটাল 7টা জিনিস আমরা হচ্ছে গিয়ে দেখবো, কিন্তু খুব সিম্পলিফাইড ওয়েতে, জাস্ট দেখার জন্য দেখবো, আমরা খুব রিগোরাস কোনো মেজারমেন্ট করব না। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন। সো অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন জিনিসটা কি? এই ধরো অ্যান্টেনা, টিপি লিঙ্কের একটা অ্যান্টেনার আমি হচ্ছে কি ডাটা শিট তোমাদেরকে দিছি। রেডিয়েশন প্যাটার্ন একটা জিনিস আছে দেখো, সেই হচ্ছে সেই রেডিয়েশন প্যাটার্ন। তার মানে হচ্ছে গিয়ে এই ধরনের অ্যান্টেনারে তুমি যদি এখানে সামনে বসে থাকো তাহলে কি হবে? তুমি সিগন্যাল পাবা। তুমি যদি এটা পিছনে যাও তুমি দেখবে অলমোস্ট কোনো সিগন্যালই নেই। সো রেডিয়েশন প্যাটার্ন দিয়ে আসলে এই জিনিসটাই বোঝানো হয় যে তুমি সিগন্যালটা আসলে কোথায় পাবা। তোমাদের রাউটারের মধ্যে একটা অ্যান্টেনার বা এরিয়াল টাইপের জিনিস আছে, এই ধরনের অ্যান্টেনার আছে, বহু ধরনের অ্যান্টেনার আছে, এইগুলো নিয়ে ডিটেল এক্সপেরিমেন্ট আছে, ওখানেও দেখবা। সো এই অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্ন দিয়ে বোঝা যাচ্ছে তুমি যদি এই পয়েন্টে থাকো বা এই যে এইখানে যদি থাকো তুমি সিগন্যাল পাবা, এইখানে থাকলে কোনো সিগন্যাল পাবা না। এই জিনিসটি অনেকটা হচ্ছে গিয়ে বোঝানো হচ্ছে আর কি। সো এই এক্সপেরিমেন্টের জন্য আমরা কি করি তার ভিডিও দেখবা, জাস্ট একটু দেখানোর জন্য দেখাই দিলাম। ট্রান্সমিশন, এখানে একটা ট্রান্সমিটার থাকে অ্যান্টেনার, তুমি এইখানে দিয়ে সিগন্যালটা দেখবা, ঠিক আছে? এই ধরনের অ্যান্টেনার আমরা যে ল্যাবে আছে সেটা হচ্ছে কনিক্যাল হর্ন অ্যান্টেনার। হর্ন অ্যান্টেনারও কিন্তু অনেকটা রেডিয়েশন প্যাটার্ন এই ধরনের ডাইরেক্টিভ, মানে এক সাইডে হচ্ছে থাকে, সাইডে বা পিছনে থাকে না। সো এটা কি আসলে এইভাবে কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা ল্যাবে ট্রান্সমিটার এখানে একটা আছে, আমরা একবার এক কোনায় দিয়ে রিসিভার দিয়ে দেখবো, মাঝে দেখবো, কোনায় যেয়ে দেখবো, এবং দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আসলেই কি তোমার অ্যান্টেনারের সামনাসামনি থাকলে, এই যে স্পেশালি এই কনিক্যাল অ্যান্টেনার রেডিয়েশন শেপ যদি এইরকম হয়ে থাকে তাহলে কি সামনেই অনলি সিগন্যাল আসে, সাইড দিয়ে কি রেডিয়েশন পাওয়া যায় না, বা সাইড দিকে আমরা সিগন্যাল পাই না? এই জিনিসটি আমরা হচ্ছে ভেরিফাই করব এক্সপেরিমেন্ট 1-এ। এক্সপেরিমেন্ট 2, পোলারাইজেশন। অ্যান্টেনারের একটা পোলারাইজেশন আছে, সেটা কি? এখানে যে ছবি দিয়ে যেটা বোঝানো হয়েছে যে তোমার অ্যান্টেনার যদি হরিজন্টাল পোলারাইজড হয়, রিসিভারটাও যদি হরিজন্টাল পোলারাইজড হয়, তুমি সিগন্যাল পাবা। যদি অ্যান্টেনাটা ভার্টিক্যালি পোলারাইজড হয় আর এটা যদি হয় হরিজন্টালি পোলারাইজড, মানে একটার একটার উল্টা, দেন ইউ উইল গেট নাথিং। আর যদি সার্কুলার পোলারাইজড সিগন্যাল যদি তুমি পাঠাও তাহলে হচ্ছে কি তুমি 50% তুমি সিগন্যাল পাবা আর কি। সো আমরা দুইটা এক্সট্রিম দেখবো, যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এই দুইটার অংশ আমরা দেখবো। সো আমরা এক্সপেরিমেন্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই হচ্ছে আমাদের যে ল্যাবের অ্যান্টেনা, সেটা আমরা দেখব। অ্যান্টেনার মধ্যে তোমরা দেখবা যে এই বরাবর হচ্ছে কি একটা এলিমেন্ট দেওয়া আছে, যেই এলিমেন্টটা দিয়ে কি হয়, এই বরাবর একটা সিগন্যাল তৈরি হয়। সো এই সিগন্যালটা সামনে তারপর আমরা কি করব, একটা মেশ রেখে দিব, এই যে এরকম একটা মেশ রেখে দেবো। তাহলে এই মেশটা কি হবে? এই মেশটা তুমি দেখবে একটা মজার জিনিস ঘটছে, সেটা হচ্ছে
এইরকম 1 সেন্টিমিটার গ্যাপ দেওয়া মেটাল যে বারটা আছে এর মধ্যে দিয়ে সিগন্যালটা যেতে পারতেছে না, ঠিক আছে। সো উই উইল সি এইখানে যদি আমরা একটা রিসিভার দিই, রিসিভার সে কোনো সিগন্যাল রিসিভ করবে না। আরেকটা কেস চিন্তা করি, এটা এরকমই আছে, আমরা এই জিনিসটা 90 ডিগ্রি ঘুরাই দিই, ঠিক আছে, তাহলে এখন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল এইভাবে করে যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে তুমি এখন দেখবা এখানে একটা রিসিভারের মধ্যে দিয়ে তুমি এখন দেখবা সিগন্যাল তুমি এখন পাচ্ছ, ঠিক আছে। সো এইটা কিভাবে করে হচ্ছে, এইটা কিভাবে করে হচ্ছে তুমি একটু যদি পড়াশোনা করো তাহলে তুমি দেখতে পারবা। আমি এটা অনুরোধ করবো তোমাদের যে এটা একটু পড়ে দেখার জন্য যে কেন এরকম হচ্ছে। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, তুমি ইন্টারনেটে সার্চ করলে যেটা পাবা সেই জিনিসটা রং। তুমি যদি দেখো ইন্টারনেটে অনেক জায়গায় এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এইভাবে করে যে এইরকম ফাঁকা জায়গার মধ্যে দিয়ে তুমি যদি একটা দড়ি নাড়াও তাহলে কি হবে, দড়িটা যেতে পারবে, কিন্তু তুমি যদি এই বরাবর দড়িটা নাড়াও তাহলে এই পাশে কি হবে, দড়িটা এই ভাইব্রেশনটা তুমি টের পাবা না। দিস অ্যানালজি ইজ রং। সুতরাং ইন্টারনেটে এই অ্যান্সারটা যেখানে পাবা এটা বাদ দিয়ে আরেকটা অ্যান্সার আছে, সেই অ্যান্সারটা আমি জাস্ট একটু হিন্টস দিই, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড এখানে কেন যাচ্ছে না সেটা সম্পর্কে আমি যদি বলি, ইলেকট্রিক ফিল্ড যখন উপরে নিচে উঠানামা করে, এটা একটা লোহা, লোহার মধ্যে কি থাকে, ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনগুলো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা অ্যাবজর্ব করে নেয়, বা ইলেকট্রিক ফিল্ড আর পজিটিভ চার্জ কি হয় বা নেগেটিভ চার্জ কি হয়, পজিটিভ চার্জকে একজন আরেকজনকে বিকর্ষণ করে। সুতরাং তুমি যখন এরকম একটা সিগন্যাল দিবা এ সেই এনার্জিটা অ্যাবজর্ব করে নিয়ে এই ইলেকট্রনগুলো উপরে নিচে উঠানামা করবে, ঠিক আছে। এই অ্যাবজর্ব করে নেওয়ার জন্য, এই এনার্জিটা অ্যাবজর্ব করে নেওয়ার জন্য সে হচ্ছে কিছুটা অ্যাবজর্ব করে দেবে এবং জিনিসটা গরম হবে, সেমন গরম হয় না, এবং বাকি অংশটুকু হচ্ছে গিয়ে সে রিফ্লেক্ট করে দেবে উল্টা দিকে। কিন্তু এইরকম কেসে তুমি দেখবে সিগন্যালটা পাস হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে এটা একটু চিন্তা করে দেখবা। আমি কিন্তু অ্যান্সার মোটামুটি বলে দিছি। পোলারাইজেশন এক্সপেরিমেন্টে তাহলে আমরা এক্স্যাক্টলি কি দেখবো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যান্টেনারটা এরকম লাইন অফ সাইট সামনাসামনি রাখবো, রাখার পরে আমরা এই যে সেকেন্ড যে অ্যান্টেনারটা আছে সেকেন্ড রিসিভিং অ্যান্টেনারটা আমরা রোটেট করব, মানে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, দেখবো সামনাসামনি যে সিগন্যাল পাচ্ছি রোটেট করলে দেখবো সে সময় কি হয়। আবার সামনাসামনি থাকা অবস্থায় মাঝখানে গ্রিল দিয়ে এবং গ্রিল ছাড়া এরকম করে আমরা চারটা সময় চার ধরনের জিনিস দেখবো, এবং এটার অবজারভেশন গুলো তোমরা দেখো এখান থেকে কি কনক্লুশন পাও। তারপরে আসছে হচ্ছে সিগন্যালের রিফ্লেকশন, সিগন্যাল রিফ্লেক্ট করে, ঠিক আছে। এই জিনিসটা আমরা হয়তো ইলেকট্রোম্যাগনেটিক্সে পড়েছিলাম, সেই জিনিসটা আমরা এখন দেখবো যে একটা সিগন্যাল যদি তোমার এই একটা মিডিয়াম এই আর একটা মিডিয়াম, এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাওয়ার সময় 100% সে হচ্ছে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যেতে পারে না, কিছুটা ধাক্কা খেয়ে চলে যায়, এটা হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি যায় সে সময়। আর যদি মাঝে কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে হচ্ছে কি এরকম ভাবে রিফ্লেক্ট হয়ে চলে যায়। এই ধরনের জিনিস তুমি স্নেলের ল যখন পড়বো অপটিক্যালে এগুলো হয়তো আরো বিস্তারিত দেখবা। সেটার একটা সূত্র আছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, সেটা সূত্র হচ্ছে কি রিফ্লেক্টেড ওয়েভ ডিভাইডেড বাই ইনসিডেন্ট ওয়েভ, এইভাবে করে আমরা কতটা সিগন্যাল রিফ্লেক্টেড হচ্ছে সেটা মেজার করতে পারি। এক্সপেরিমেন্টে আমরা কি করব, এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে কি এখানে একটা মেটাল রাখবো। আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স পড়ার সময় একটা প্রমাণ ছিল মেটালের মধ্যে দিয়ে সিগন্যাল খুব একটা ভালো যেতে পারে না, বা মেটাল সিগন্যালকে ব্লক করে দেয়, ব্লক করে দেওয়া মানে কি সে রিফ্লেক্ট করে উল্টা দিকে পাঠায় দেয়। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা এখানে একটা মেটাল রাখবো, এখানে একটা ট্রান্সমিটিং অ্যান্টেনা রাখবো, তাহলে ট্রান্সমিটিং অ্যান্টেনার এই বরাবর একটা সিগন্যাল দিবে, ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসবে। সেই জিনিসটা আমরা দেখবো যে আসলে কি মেটাল থাকলে ধাক্কা দিয়ে ফেরত চলে আসে কি আসে না, এই জিনিসটা আমরা চেক করব। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল অ্যাটেনুয়েশন। সো মাইক্রোওয়েভ সিগন্যাল অ্যাটেনুয়েশন মানে কি, সিগন্যালটা ছোট হয়ে যায়। সিগন্যাল ছোট হয়ে যাওয়া মানে হচ্ছে কি, ধরো এই সিগন্যালটা এর মধ্যে দিয়ে হচ্ছে কি যাচ্ছে, ঠিক আছে, একটা যে কোনো ম্যাটেরিয়াল আছে, একটা সিগন্যাল গেল, সিগন্যালের মধ্যে দিয়ে যত সামনের দিকে যাবে অন্য একটা ম্যাটেরিয়ালের মধ্যে সিগন্যালটা ছোট হয়ে যাবে। সো যেমন তোমার ধরো এখানে এক ধরনের ম্যাটেরিয়াল আছে, সেই ধরনের ম্যাটেরিয়ালে যে দেখবা যে একটু সামান্য ছোট হয়েছে, আবার কিছু ম্যাটেরিয়াল আছে যেখানে যে দেখবা মারাত্মকভাবে ছোট হয়ে গেছে। তার মানে ম্যাটেরিয়াল প্রপার্টির উপরে অ্যাটেনুয়েশন অনেকটা ডিপেন্ড করে থাকে। তো আমরা ল্যাবের মধ্যে তাই দেখব। আমরা এখানে একবার কাঠ টাইপের একটা উডেন বোর্ড ইউজ করব, আরেকবার এখানে আমরা একটা প্লাস্টিক ইউজ করব। সো দুইটার ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের আউটপুটটা কিরকম আসে, প্লাস্টিকের মধ্যে দিয়ে ভালো যায়, মেটালের মধ্যে দিয়ে ভালো যায়, নাকি কাঠের মধ্যে দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ভেদ করে চলে যেতে পারে ভালো। এইটা আমরা এই এক্সপেরিমেন্টে দেখবো।
5 নম্বর যে এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে কি ওয়েভগাইড দিলে কি হয় না দিলে কি হয়। বাতাসের মধ্যে দিয়ে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেতে পারে, অনেকগুলো ওয়ে আছে আমরা দেখালাম, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে বাতাসের মধ্যে দিয়ে। সো বাতাসের মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে পারে। সো আমরা প্রথমে দেখবো যে তোমার যদি কোনো কিছু না থাকে বাতাসের মধ্যে দিয়ে গেলে এটা কি হয়। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে একটা ওয়েভ গাইড আছে, এটা হচ্ছে আমাদের সেই ওয়েভ গাইড টুক, আর এখানে হচ্ছে একটা কাপলার দেওয়া আছে, এখানেও একটা কাপলার দেওয়া আছে, যাতে এই অ্যান্টেনার সাথে এটা মিলাই দেওয়া যায়। সো আমরা এইটা এখানে বসায় দিয়ে দেখব যে যখন খালি বাতাস দিয়ে তোমার ট্রান্সমিট করছিল আর যখন ওয়েভগাইড দেওয়া হয়েছে কি পার্থক্য হয়েছে, ওয়েভগাইড দিলে কি ভালো না খারাপ। তার মানে আমাদের সেটআপটা এরকম দেখতে হবে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটিং অ্যান্টেনার, এটা হচ্ছে আমাদের রিসিভিং অ্যান্টেনা, এর মাঝের এই পার্টটুকু হচ্ছে কি আমাদের ওয়েভগাইড। সো এটা দিয়ে আমাদের কি লাভ হয় সেটা আমরা দেখব। পরবর্তী যে আরেকটা এক্সপেরিমেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট নাম্বার 6, যেটা সেটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন অফ ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনে কি হয়, ডিফ্র্যাকশন হচ্ছে গিয়ে হাইগেন্স প্রিন্সিপাল তোমরা হয়তো ইন্টারমিডিয়েট বা এসএসসি তে থাকতে পড়ছো, যে তোমার এইখানে একটা যদি ওয়েভ সমান্তর একেবারে একটা আরেকটার হচ্ছে গিয়ে সমান যাচ্ছে, এভাবে যাচ্ছে, যাওয়ার পরে এরকম একটা ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে যাওয়ার সময় তোমাদের হওয়া উচিতটা আসলে কি, হওয়া উচিত ছিল একবারে সোজাসুজি লাইন বরাবর, এই বরাবর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা যাবে। কিন্তু দেখা যায় যে এইরকম ব্যারিয়ারের মধ্যে দিয়ে যখন যায় তখন এটা চারিদিকে এভাবে ছড়ায় যায়, এটাই বলা হয় হাইগেন্স প্রিন্সিপাল। তো আসলে এই জিনিসটা আমার কাছে উইয়ার্ড লাগছে এবং এই তোমাদের এই স্লাইড বানানোর সময় আমি এটাকে চেক করেছিলাম যে আসলে এটার কি এক্সপ্লেনেশন এতটাই সিম্পল। অ্যান্সার হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল হচ্ছে কি কাজ করে আপ টু আ লেভেল, এরপরে হচ্ছে হাইগেন্স প্রিন্সিপাল কাজ করে না, তোমাকে কোয়ান্টাম মেকানিক্সে যেতে হবে। সো হাইগেন্স প্রিন্সিপাল কিন্তু লিমিটেশন আছে, হাইগেন্স প্রিন্সিপাল একবারে অ্যাবসোলুট মডার্ন অবস্থায় এই এক্সপ্লেনেশনটা কারেক্ট না। তুমি কোয়ান্টাম মেকানিক্সে তুমি যদি যাও, কোয়ান্টাম ফিল্ড থিওরিতে তুমি যদি যাও, সেখানে এটার অনেক ভালো এক্সপ্লেনেশন আছে, কিন্তু আমাদের জন্য এটুকু জানাই যথেষ্ট যে তোমার এটা চারিদিকে ছড়ায় যায় বা প্রত্যেকটা পয়েন্ট এখানে একটা নতুন স্ফেরিক্যাল সোর্সের মতো কাজ করে বলে এটা এইরকম প্যাটার্নে ছড়ায় যায়। সো এটা দেওয়ার জন্য আমরা, এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা আমাদের ট্রান্সমিটার, এটা হচ্ছে আমাদের রিসিভার, মাঝে একটা গ্যাপ তৈরি করব, গ্যাপ তৈরি করে আমরা দেখব সরাসরিভাবে সিগন্যাল আছে কিনা, সরাসরিভাবে সিগন্যাল থাকারই কথা, সরাসরিভাবে লাইন চলে যাচ্ছে। তারপর আমরা একটু চেষ্টা করবো যে একটু সাইড দিয়েও কি সিগন্যালটা পাওয়া যায়, সাইড দিয়েও যদি সিগন্যালটা পাওয়া যায় তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা যে ছড়ায় যাচ্ছে এই জিনিসটা আমরা টের পাবো। সেই জিনিসটাই হচ্ছে কি এখানে বোঝার চেষ্টা করা হয়েছে। তো বলে রাখা ভালো, ডিফ্র্যাকশন আসলে সাউন্ড দিয়ে বা এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এভাবে দিয়ে ডেমনস্ট্রেট করা খুব ডিফিকাল্ট। এটা আলো দিয়ে বা লাইট দিয়ে এটা ডেমনস্ট্রেট করা রিলেটিভলি ইজিয়ার, বা লেজার দিয়ে এই জিনিসটা ডেমনস্ট্রেট করলে জিনিসটা সেম, দুইটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, খালি ফ্রিকোয়েন্সি আলাদা। সো ওইটা দিয়ে এটা ডেমনস্ট্রেশনটা অনেক ইজি। সো এই ডিফ্র্যাকশনের কাছাকাছি আরেকটা লাস্ট আমাদের এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। এগেইন ইন্টারফিয়ারেন্সও হচ্ছে সাউন্ড দিয়ে দেখানো খুব সমস্যা এবং এটা বোঝাটাও খুব ডিফিকাল্ট, খুব প্রিসাইসলি বুঝতে হয়। মানে যদি এক্সপেরিমেন্টটা করা যায় সেটা করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, সেই জন্য ইন্টারফিয়ারেন্স হয়তো তুমি বুঝবা না। কিন্তু ইন্টারফিয়ারেন্স এগেইন যদি লাইট দিয়ে আমরা করতাম তাহলে হচ্ছে কি এটা খুব ভালো বোঝা যায়। সাউন্ড দিয়ে বা আমাদের যে সোর্সটা আছে এটা অ্যারাউন্ড 10 GHz, ওইটা দিয়ে আসলে এই জিনিসটা ডেমনস্ট্রেট করা একটু ডিফিকাল্ট। সো ইন্টারফিয়ারেন্স জিনিসটা কি, ইন্টারফিয়ারেন্স জিনিসটা হচ্ছে কি যদি দুইটা সোর্স থাকে জিনিসটা ছড়ায় যায় আমরা জানি, একটা আরেকটার সাথে ইন্টারফিয়ার করলে আমরা দেখব কি হচ্ছে কনস্ট্রাকটিভ, মানে যেই পর্যায়ে দুইটার ফেজ সেম, এই যে এখানে এবং এখানে কিন্তু দুইটার ফেজ সেম, তাহলে একটা পিক একটা পিক জোড়া দিলে কি হবে, টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ পিক। তারপরে এখানে মাইনাস পিক, এখানেও মাইনাস পিক, তাহলে জোড়া যোগ করলে কি হবে, টুয়াইস মাইনাস পিক। এই ধরনের জিনিসকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর যখন এখানে হচ্ছে পিক আর এখানে হচ্ছে কি কি মাইনাস পিক, তাহলে +100 নিচে -100 জোড়া করলে কি হবে, 0। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি ক্যান্সেল হয়ে যাবে, একটা সিগন্যাল আরেকটাকে ক্যান্সেল করে ফেলে, এটাকে বলে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। সো কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হলে তুমি এখানে এক ধরনের প্যাটার্ন পাবা, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হলে তুমি এখানে কোনো সিগন্যাল পাবা না। সো এরকম লাইট দিয়ে তুমি যদি দেখো, ইন্টারনেটে অনেক ভিডিও পাবা, ব্রাইট কিছু অংশ দেখবা লাইট আছে, কিছু অংশ দেখবা লাইট নেই, লাইট আছে লাইট নেই এরকম করে। এবং এটা হচ্ছে গিয়ে তোমার ডবল স্লিট এক্সপেরিমেন্ট, বিখ্যাত ডবল স্লিট এক্সপেরিমেন্ট, যেটা দ্বারা প্রমাণ করা হয়েছিল যে আলো পার্টিকেল না। আইনস্টাইন প্রমাণ করছিলেন আলো হচ্ছে পার্টিকেল টাইপের, আবার এই এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করা হয়েছিল যে আলো আসলে ওয়েভ নেচারও আছে, বা এটা একটা ওয়েভের মতো আচরণ করে।
সো এই ওয়েভের মতো যে আচরণ করে এর জন্য আমরা বলি লাইট অ্যাক্টস অ্যাজ কি পার্টিকেল, এবং বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা পার্টিকেল হিসেবে আচরণ করে, আবার এটা ওয়েভ হিসেবে আচরণ করে। সো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখি কিন্তু এই জিনিসটা বোঝা হয়েছে। সো আমরা ল্যাবেও সেই কাজটা করব। আমরা ল্যাবে হচ্ছে গিয়ে এই ইয়ে করব, এরকম দুইটা মানে ল্যাবে আমি সেটআপটা দেখাই। মাঝে এখানে একটা স্লিট তৈরি করা হবে বা ফাঁকা তৈরি করা হবে, এখানেও একটা ফাঁকা তৈরি করা হবে, এবং এই সিগন্যালটা এখানে দেওয়া হবে। সো আমরা যদি এই জিনিসটা এই ডাইনেবামে মুভ করি, তাহলে আমাদের এখানে আমরা যদি সাউন্ড বা আমরা যদি এখানে সিগন্যালটা মাপি, সিগন্যালটা একবার বেশি হবে, একবার কম হবে, একবার বেশি হবে, একবার কম হবে। কারণ কি? কারণ একবার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, একবার ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। সো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এখানে 1 সেন্টিমিটার গ্যাপ কেন ইউজ করা হয়েছে, এইটা একটু আমি তোমাদেরকে বলবো চিন্তা করার জন্য, এবং আমি তোমাদেরকে এই প্রশ্ন করতে পারি যে এখানে কেন 1 সেন্টিমিটার গ্যাপ ইউজ করা হয়েছে, ওয়াই নট 10 সেন্টিমিটার। সেটা একটু মাথায় চিন্তা করে রাখবা। যদিও এক্সপেরিমেন্টের আউটপুট ভিডিওটা দেখলে তুমি হয়তো এই বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এটা অনেকভাবে বুঝবা না, কিন্তু তুমি যদি এইটা সম্পর্কে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট দেখতে চাও, আমি বলবো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আমরা যে সাউন্ডটা তৈরি করছি এইভাবে না দেখে তুমি এটা লাইট দিয়ে বা লেজার দিয়ে যে এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই ধরনের এক্সপেরিমেন্ট তুমি দেখতে পারো, এবং দরকার হলে ওই ভিডিও আমি প্রোভাইড করে দিব। সো এই হচ্ছে আমাদের 7টা এক্সপেরিমেন্ট, বিশাল থিওরি, এবং এক্সপেরিমেন্ট আসলে 7টা। সো হোপফুলি তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারছো। থ্যাংক ইউ।